আজকে আমরা দেখব মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা, নৌ সতর্কতা থেকে শুরু করে উচ্চ পর্যায়ের কূটনীতি পর্যন্ত। বিষয়টা শুরু করা যাক বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জলপথ থেকে আসা এক কঠোর সতর্কতা দিয়ে। যুক্তরাষ্ট্র তাদের বাণিজ্যিক জাহাজগুলোকে হরমুজ প্রণালীতে ইরানের জলসীমা এড়িয়ে চলার জন্য বলেছে। এই প্রণালীটা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল সরবরাহের পথ, তাই এখানটার পরিস্থিতি বেশ সংবেদনশীল। জাহাজগুলোকে বলা হয়েছে কোনোভাবেই যেন সংঘাতে না জড়ানো হয়, আর এখানে কূটনীতির প্রশ্নটা আসছে। ইরান তাদের 60% সমৃদ্ধ ইউরেনিয়াম পাতলা করতে রাজি হয়েছে। পরমাণু আলোচনায় এটা একটা বড় ব্যাপার। তবে এর সাথে একটা বড় শর্ত আছে। আগে ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা সরাতে হবে। অন্যদিকে ইসরায়েল আর মার্কিন নেতারা ইরানের বিষয়ে পরবর্তী কৌশল ঠিক করতে বৈঠকে বসেছেন। এখানে দুই দেশের লক্ষ্যের পার্থক্যটা স্পষ্ট। ইসরায়েল আরও ব্যাপক একটি চুক্তি চায়। এবার উচ্চস্তরের কৌশল থেকে নজর ফেরানো যাক গাজার মানবিক পরিস্থিতির দিকে। রাফা ক্রসিং খোলার পর ষষ্ঠ দিনে মাত্র ৪০ জন বাস্তুচ্যুত ফিলিস্তিনি গাজায় ফিরতে পেরেছেন। কঠোর নিয়ন্ত্রণের কারণে হাজার হাজার মানুষ এখনও আটকে আছে, আর যারা ফিরছেন তাদের জন্য অপেক্ষা করছে কঠিন বাস্তবতা। এর বিপরীতে ইন্দোনেশিয়া গাজায় শান্তিরক্ষী পাঠানোর জন্য প্রায় ৮,০০০ সৈন্য প্রস্তুত করছে। তবে তাদের মূল লক্ষ্য যুদ্ধ করা নয়, বরং পুনর্গঠনের কাজে ইঞ্জিনিয়ারিং আর চিকিৎসা সহায়তা দেওয়া। এদিকে গাজায় হামাসের সামরিক শাখা ইসরায়েলি বাহিনীর সহযোগীদের কড়া হুঁশিয়ারি দিয়েছে। এই উত্তেজনা কিন্তু শুধু এক জায়গায় সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলেই। যেমন ধরুন, ইরাকে সাদ্দাম হোসেনের এক সহযোগীকে সম্প্রতি কয়েক দশক আগের অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সুদানেও পরিস্থিতি ভয়াবহ। গত 2 সপ্তাহে ড্রোন হামলায় প্রায় 200 জন নিহত হয়েছেন। আবার লেবানন সীমান্তে ইসরায়েলের বিরুদ্ধে রাসায়নিক স্প্রে ব্যবহারের অভিযোগ তুলেছে ইরান। তাহলে প্রশ্ন একটাই, এই অঞ্চলের ভবিষ্যৎ কি? কূটনীতি সফল হবে নাকি আরও বড় সংঘাত আসন্ন?